আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ, 24 ঘন্টায় 39 জনের মৃত্যু। সরকার প্রস্তুত ছিল বলেই দেশে মহামারীর প্রভাব কম, অর্থনীতিও ইতিবাচক, বললেন সজীব ওয়াজেদ জয়। লিখিত পরীক্ষার বদলে ভাইভা নেয়ার দাবিতে বার কাউন্সিলের শিক্ষানবিশ আইনজীবীদের বিক্ষোভ, 2 দিনের মধ্যে সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। দেশে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6254 জনে। ঢাকা বিভাগের সর্বোচ্চ 22 জন মারা গেছেন। একই সময় 15,990টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2212 জনের। শনাক্তের হার 13.83%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,36,684। গত 24 ঘন্টায় 1,749 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,52,895। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.81%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বর্তমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ আয়োজিত করোনা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার পেছনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহাকে দায়ী করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার সংক্রমণ কিছুটা কমে গেলেও এখন তা আবার বেড়ে যাচ্ছে। জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি না মানা এর অন্যতম কারণ। তাই কাগজে কলমে শুধু সিদ্ধান্ত নিলে হবে না, তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষের মধ্যে কিন্তু একটা গা ছাড়া ভাব এসে গেছে, সেই জন্য এই যে এখন একটু সংক্রমণ বাড়ছে বা সামনে শীত, এটা কিন্তু আমরা ভয় পাচ্ছি যে সংক্রমণের ঝুঁকি হয়তো বাড়তেও পারে। গভর্নমেন্ট একটা রুল অলরেডি করছে, আপনি জানেন, নো মাস্ক নো সার্ভিস। এগুলোর জন্য কাগজে কলমে না থাকে, এটার বাস্তবায়ন দরকার। গভর্নমেন্ট হয়তো এই যে ভ্রাম্যমাণ আদালত করবে সেটাও দরকার, কিন্তু আদালত দিয়ে সবকিছু সমাধান কিন্তু হবে না। জনগণকে সচেতন করে তুলতে হবে, সর্বস্তরের জনগণকে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আর অসঙ্গতি উঠে এসেছে, তা বহুদিনের সমস্যা বলে মন্তব্য করেছেন চিকিৎসক নেতারা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করারও দাবি জানান তারা। যার যে কাজ তাকে তো সেই কাজটি করতে হবে। জাতির পিতা যেটা উপলব্ধি করতেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে যেটা উপলব্ধি করেছিলেন, আজকের প্রেক্ষাপটে আমলাতান্ত্রিক জটিলতায় সেই পর্যায়ে উপনীত হতে পারছি না। তারা সেই আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্য ব্যবস্থাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য ব্যস্ত। মাননীয় প্রধানমন্ত্রী প্রাণান্ত চেষ্টা করছেন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার। তারই চেষ্টায় স্বাস্থ্য ব্যবস্থা এই পর্যায়ে এসেছে, যদিও ওনারা ক্রমাগতভাবে পেছন দিকে টানার চেষ্টা করছেন। এই মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সংসদে পাশ হয়েছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি প্রস্তাব আকারে জাতীয় সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করতে বিলটি উপস্থাপন করা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এর আগে আকাশপথে পরিবহন মন্ট্রিয়াল কনভেনশন বিল 2020 পাশ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদে তার প্রস্তাবে বলেন, আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন সহ সকল বিষয়ে আনুষঙ্গিক বিধানগুলি যুগোপযোগী করার লক্ষ্যে এ আইন। জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। করোনার কারণে এবার রাজস্ব অফিসে চলছে আয়কর মেলা। জাতীয়ভাবে না হলেও মেলার সব সুযোগ সুবিধাই পাওয়া যাচ্ছে সেখানে। আলাদা আলাদা বুথে রিটার্ন দাখিল, ইটিআইএন নিবন্ধন সহ অন্যান্য সুবিধাও পাচ্ছেন
করদাতারা। স্বাস্থ্যবিধি মেনে করদাতাদের সেবা দিতে প্রয়োজনীয় সব উদ্যোগও নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা মহামারীর কারণে কেন্দ্রীয়ভাবে না করে এবার কর অঞ্চলগুলোতেই চলছে আয়কর মেলা। একই ভবনে রয়েছে রিটার্ন দাখিল, ইটিএন নিবন্ধনের ব্যবস্থাও। টাকা জমা দিতে কর অফিসের কাছাকাছি ব্যাংকগুলো শাখাতে বাড়ানো হয়েছে বুথ। এতে সহজেই করদাতারা তাদের রিটার্ন জমা দিতে পারছেন। মেলা থেকে অনেক ভালো। আর এই করোনা পরিস্থিতিতে আমরা যেটা ভাবছিলাম, যে ভয়টা পেয়েছিলাম অনেক মানুষ বা যেই একটা সমস্যা, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। যে প্রত্যেকটা সার্কেলে আলাদা আলাদা করে মেলা হচ্ছে, যার কারণে আরও বেশি সুন্দর হচ্ছে। অন্যান্যবার মেলায় ভিড় বেশি থাকে, তবে কর অঞ্চলগুলোতে সে ধরনের কোনো ঝামেলা নেই। তাই দ্রুত সময়ের মধ্যেই আয়কর জমা দিতে পারায় খুশি করদাতারাও। সময় লাগে নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, এবং বুথ করার কারণে এই বছর মেলার অভাব যেটা ছিল সেটাও হইল। এখন ভিন্ন ভিন্নভাবে হচ্ছে, খারাপ না, ভালো। করোনার কারণে এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে করমেলা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে কর অঞ্চলের নিজ নিজ সার্কেলের আয়কর জমা নেওয়া হচ্ছে। করদাতাদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার পাশাপাশি দেয়া হচ্ছে ওয়ান স্টপ সেবাও। সবগুলো কর অঞ্চলের সবগুলো ভবনে এই মেলার পরিবেশ তৈরি করা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও প্রতিদিন বিপুল পরিমাণে করদাতা আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বান্তকরণের চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই আসতে পারেন, সে কারণে সমস্ত ব্যবস্থা রেখেছি। প্রথম দিকে কম থাকলেও দিন দিন বাড়ছে করদাতাদের ভিড়। জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে 30 নভেম্বর পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রস্তুত ছিল বলেই ধনী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনার প্রভাব কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এবং ইয়ং বাংলার যৌথ উদ্যোগে তরুণদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিও ইতিবাচক রয়েছে বলে দাবি করেন জয়। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। তোমার জয়, বাংলার জয় এই স্লোগানে সমাজ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়াতে 2014 সালে যাত্রা শুরু করে ইয়ং বাংলা। শিশু অধিকার, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্যাটাগরিতে এবার 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি। ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের সমস্যা সমাধান করতে নেমে যান। এ সময় অন্যের কাছে হাত না পেতে সমস্যার সমাধানে তরুণদের কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, ইতিবাচক না দেখাই কিছু মানুষের অভ্যাস। দেশের সমস্যা সমাধান করতে নেমে যান। নিজেদের আপনাদের মেধা আছে, আমাদের দেশের মানুষের মেধা আছে। আমরা আমাদের নিজের মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। করোনা মোকাবিলায় তরুণদের ভূমিকার প্রশংসা করে সজীব ওয়াজেদ জয় বলেন, এ ব্যাপারে সরকারের প্রস্তুতি ও পদক্ষেপ সঠিক ছিল। ধনী দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি। যেহেতু আমরা প্রস্তুত ছিলাম, যেহেতু আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি, সে কারণে কিন্তু আমাদের অর্থনীতিতে আগের বছর বিগত বছর থেকে আমাদের অর্থনীতি একটু অগ্রগতি কমেছে, তবে তাও আমাদের অর্থনীতি এখনো পজিটিভ আছে। ডিজিটাল বাংলাদেশের এটাই একটা লাভ এবং ফলাফল। আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত। কোভিডের মধ্যেও প্রযুক্তির ব্যবহার করে দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। আউটস্ট্যান্ডিং সংগঠন দেশের মানুষকে, দেশকে, সাধারণ মানুষকে সেবা করার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিস্তা পানি বন্টন চুক্তি এবং ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 3টি হাতঘড়ি ওবায়দুল কাদেরকে উপহার দেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের সাথে অমীমাংসিত সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব রয়েছে ভারতের। পানি বন্টন নিয়ে এটুকু বলতে পারি আলোচনা ইতিবাচক অগ্রগতি আছে। আমাদের মাঝে মাঝেই কথা হয়, দুই দেশের সরকার পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়াতে আন্তরিক।
বাসে আগুন লাগিয়ে বিএনপি নেতারা এখন মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে মাওলানা নওয়াব ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আগুন দিয়েছে, তার সত্যতাও প্রমাণ হয়েছে। আগামীতে রাজনীতির নামে আগুন নিয়ে খেললে দলটি নিজেই তাতে পুড়ে মরবে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত সভায় অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আজকে তারা যেভাবে এটিকে অস্বীকার করছে, এটি দিবালোকের মতো স্পষ্ট তারা এই ঘটনাটি ঘটিয়েছে। অতীতেও তারা একই ঘটনা ঘটিয়েছে। তারা যেভাবে আগুন দিয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতেছিল 2013, 14, 15 সালে, এখনো যদি আগুন নিয়ে খেলে তারাই সেই আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ ঠিক রেখে ভাঙন রোধের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শাখা নদীগুলোর নিয়মিত ড্রেজিং, বাফার জোনের নিয়মিত তদারকি করারও তাগিদ দেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় ৭,৫০৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় ১২,০০০ কিলোমিটার রাস্তা তৈরি, যমুনা নদীর তীরের ভাঙন রোধ, গাইবান্ধার কাতলামারি, গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা। পরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রথমবারের মতো ডোর অ্যাপ নিয়ে এলো পার্টেক্স ডোরস। অগমেন্টেড রিয়ালিটি সম্বলিত মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন পার্টেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ক্রেতাদের পণ্য পছন্দ এবং কেনার বিষয়টি বিবেচনা করে অ্যাপটি চালু করা হলো। এখন থেকে এই অ্যাপসের মাধ্যমেই বাসা কিংবা অফিসের দরজা কেনার আগে ঘরে বসেই ক্রেতারা স্মার্টফোনে পার্টেক্সের আকর্ষণীয় সব দরজা পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারবেন। পার্টেক্স ডোর নামে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্টেক্স স্টার গ্রুপের ডিরেক্টর আম্মান আল আজিজ, সিএফও মুস্তফা কামাল আহমেদ, হেড অফ মার্কেটিং র কমিউনিকেশন তারেক আজিজ, পার্টেক্স ডোরসের হেড অফ সেলস মোহাইমিনুর রহমান উপস্থিত ছিলেন। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বাধা দিলে যুক্তরাষ্ট্রে করোনায় আরও মানুষের মৃত্যু হবে বলে সতর্ক করে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যত দ্রুত সম্ভব মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীন ও বিরোধী দলীয় দুই পক্ষ থেকে চাপ আসা সত্ত্বেও এখন পর্যন্ত নিজের পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবারও টুইটারে নিজের বিজয় দাবি করেন তিনি। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় সরকারি প্রশাসনের পক্ষে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ সক্রিয় হওয়ার মধ্য দিয়ে। বিপরীতে নবনির্বাচিত প্রেসিডেন্ট গঠন করেন ট্রানজিশনাল টিম। রীতি অনুযায়ী এই দুই পক্ষের ঘনিষ্ঠ ও নিবিড় সহযোগিতার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিবর্তিত হয় ক্ষমতার। কিন্তু নানামুখী চাপ সত্ত্বেও সেই সহযোগিতা এখন পর্যন্ত দেখা যায়নি ট্রাম্প প্রশাসনে। উল্টো নির্বাচনে পরাজয়ের পর সর্বশেষ সোমবারও নিজের বিজয় দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভিন্নমত পোষণ করে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা বলছেন পেশাদারিত্বের সাথে ক্ষমতা হস্তান্তরের কথা। এদিকে সরকার পরিবর্তনে ট্রাম্প বাধা দিতে থাকলে করোনায় মানুষের মৃত্যুও বাড়তে থাকবে বলে সতর্ক করে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, নতুন প্রশাসনের প্রথম কাজ হবে মহামারী মোকাবেলা। More people may die if we don't coordinate. Look, the vaccine is important. It's of little use until you're vaccinated. এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াই। এ অবস্থায় ঘরে ও ঘরের বাইরে থেকে চাপ বাড়ছে
পরাজয় মেনে নেয়ার। This is not a political issue. This is an issue of public health and saving American lives, and I think there's nothing more important than that. সবকিছু ঠিক থাকলে 20 জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন জো বাইডেন। They strongly urge that. বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। গণতান্ত্রিক অধিকার আদায়ে সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এজন্য নতুন প্রজন্মকে মাওলানা ভাসানীর জীবন থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর পল্টনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মান্না এসব কথা বলেন। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, দেশে একদলের শাসন থেকে জনগণকে রক্ষা করতে রাজনৈতিক দলগুলোকে আরও ত্যাগ স্বীকার করতে হবে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মা জরিনা শিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার, নাসিম খান শিকদার, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন ও সংসদ সদস্য পারভিন হক শিকদার, পরিচালক রিক হক শিকদার, ডাক্তার মেন্ডি শিকদার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সহস্রাধিক মানুষ এতে অংশ নেন। এবারে পার্টেক্স খেলার খবর। গোলশূন্য ড্রর মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে নেপালের রক্ষণভাগ ব্যস্ত রেখেছিল সুফিল জীবনরা, কিন্তু স্কোর লাইন বদলাতে পারেননি কেউই। তাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 ম্যাচের সিরিজ 1-0 জিতল বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেছিল এদেশের ফুটবল ভক্তরা। আত্মবিশ্বাসী হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে নেমেছিলেন জামাল ভুঁইয়ারাও, কিন্তু প্রথমার্ধে নেপালের রক্ষণ প্রাচীর ভাঙা তো দূরের কথা, উল্লেখ করার মতো পরিকল্পিত আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। তাই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। এখনো কিন্তু বিপদ কাটেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেপালের উপর চড়াও হয় স্বাগতিকরা। নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গতিতে নেপালের রক্ষণভাগ একাধিকবার ভাঙার চেষ্টা করে বাংলাদেশ, কিন্তু স্কোর লাইনটা বদলাতে পারেনি তারা। উল্টো খেলার ইনজুরির সময় বিপদে পড়তে যাচ্ছিল স্বাগতিকরা, কিন্তু নবদ্বীপের শট গোলবার রুখে দেয় ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচ 2-0 গোলের জয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 ম্যাচের সিরিজ 1-0 জিতল বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে 5টি দলের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্টস কাপ হকি প্রতিযোগিতা। এ উপলক্ষে হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত অনূর্ধ্ব 21 দলের পারফরমেন্স মূল্যায়ন করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। লিগ ভিত্তিক এই প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া 2 দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে আগামী 30 নভেম্বর। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8nbangla news।